সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে নিজের দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। পোস্টাল ব্যালট ডাকাতি সহ সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক। মিরপুরে জনসভা দিয়ে প্রচারণা শুরু করছেন জামায়াত আমির। 3 নেতা ও হাদির কবর জিয়ারত করে নির্বাচনী যাত্রা শুরু এনসিপির। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। এবার নির্বাচনে লড়ছেন 891 কোটিপতি। 25 ভাগ প্রার্থীর ঋণ প্রায় 19,000 কোটি টাকা, জানালো টিআইবি। সম্পদের তথ্য গোপন করা হলেও যাচাইয়ে ব্যর্থতার অভিযোগ। এবং জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের। আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম, আরাফাত, নিখিল, পরশ সহ আসামি 7 জন। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে নিজের দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। ভোটের বিনিময়ে জান্নাত দেওয়ার কথা বলে একটি দল শিরক করাচ্ছে উল্লেখ করে পোস্টাল ব্যালট ডাকাতি সহ সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক দেন তারেক রহমান। জনরায় পেলে ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় সিলেট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী মাঠে জনতার এক নায়ক, যেন এক কাণ্ডারির আবির্ভাব। দুই বাহুতে যেন মানুষের আকাঙ্ক্ষার শক্তি, ভালোবাসার রঙিন উচ্ছ্বাস। লক্ষ্য জনতার সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পুরো মাঠ জুড়ে তখন স্লোগান, যে ধ্বনি ছড়িয়ে পড়ে পূর্ণভূমির সব প্রান্তে। বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে, যেখানে ভোর থেকে অবস্থান নেয়া নেতাকর্মী ও সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন তার বক্তব্য শুনতে, প্রিয় নেতাকে একবারের জন্য দেখার জন্য। দুপুর 12:30টায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার প্রচারণার প্রথম বক্তব্যে চমক রাখেন। সিলেটি ভাষায় কুশল বিনিময় করেন লাখো মানুষের সঙ্গে। বিএনপিও তার পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর বলে জানান তারেক রহমান। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। আগামী 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। গ্রামে গ্রামে, শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত, নিম্নমধ্য সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোনো দেশ, তারেক রহমান বলেন, পোস্টাল ব্যালট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অতীতের ভোট ডাকাতির মতো একই রকম ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। একটি দল জান্নাতের টিকিট বিক্রির নামে শিরক করছে মন্তব্য করে তারেক রহমান নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, পরে কি করবে তা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান সাধারণ মানুষকে। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, তার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহ একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বুঝে নেবা। আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। একই দিন সিলেটের পর মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটি স্থানে জনসভা ও পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার মাধ্যমে কোনো জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং তার প্রথম জনসভায়, যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো এই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে, যেখান থেকে তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বললেন, জনগণের সমর্থনে নির্বাচিত হলে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এই জনগণকে সঙ্গে নিয়ে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে ভোটের প্রচারণা। ঢাকা 16, ঢাকা 6, ঢাকা 8 সহ রাজধানীর প্রায় সব আসনেই
ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নামেন বিএনপি প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শোনেন তাদের দুঃখ কষ্টের কথা, দেন সমাধানের প্রতিশ্রুতি। প্রলোভনে বিভ্রান্ত না হয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান তারা। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন বিএনপি প্রার্থীরা। বৃহস্পতিবার প্রচারণার শুরুর দিনে উচ্ছ্বাস প্রকাশ করেন ভোটাররা। বলেন, নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করতে চান যোগ্য জনপ্রতিনিধি। এবার মনে হচ্ছে যে আমি আমার স্বাধীনতা ফিরে পাচ্ছি ভাই, আর নিজের ভোট নিজে দিব। আপনাদের ভোট আপনারা কাকে দিবেন আপনারা বিবেচনা করে দিবেন। সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক। পরে মিরপুর 10 নম্বরের সি ব্লক এলাকা থেকে গণসংযোগ করেন। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে কোনো প্রলোভনে ভোটারদের প্রভাবিত না হওয়ার আহ্বান জানান তিনি। দু একটি রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। তাদের উদ্দেশ্য অত্যন্ত দুরভিসন্ধি। জুরাইন কবরস্থানে বাবা সাদেক হোসেন খোকার কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাতের মাধ্যমে দিনের সূচনা করেন ঢাকা 6 আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরে বাংলাবাজার এলাকা থেকে শুরু করেন প্রচারণা। শোনেন ভোটারদের দীর্ঘদিনের জমানো অভিযোগ। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং সকলেই ভোট কেন্দ্রে যে আপনাদের ভোটটি আপনারা দিবেন। দুপুরে শান্তিবাগ বাজারে গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা 8 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। এ সময় জয়ের বিষয়ে নিজের প্রত্যয়ের কথা জানান। গণতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সার্বিক নিরাপত্তা এবং উন্নয়ন। আমাদেরকে অবশ্যই এলাকা থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি দূর করতে হবে। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে নির্বাচনের প্রচারণা। 12 ফেব্রুয়ারি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াতের আমির ও 10 দলীয় জোটের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। কিছুক্ষণ পর মিরপুরের জনসভায় অংশ নেবেন তিনি। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তাহসমুস সালেহি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেহি, এই সমাবেশটি মূলত এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, যার নির্বাচনী এলাকা ঢাকা 15, সেইখান থেকে মূলত জামাত এবং 10 দলীয় ঐক্যজোটের যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে মঞ্চে উপস্থিত হয়েছে 10 দলের যে নির্বাচনী ঐক্যজোট, সেই জোটের অনেক শীর্ষস্থানীয় নেতা এখানে উপস্থিত হয়েছেন। আছে ঢাকা মহানগরের মধ্যে যেই আসনগুলো রয়েছে সে সমস্ত আসনে জামাতের দাড়িপাল্লার হয়ে যারা প্রতিযোগিতা করবেন আসন্ন নির্বাচনে 12 তারিখের যে ভোটযুদ্ধ সেই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবেন সেই সমস্ত অনেক প্রার্থী এখানে এসে উপস্থিত হয়েছেন। বলা হচ্ছে এখান থেকে যে মহানগরের যে প্রার্থীরা রয়েছেন ডাক্তার শফিকুর রহমান তাদেরকে ঢাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের জন্য দাড়িপাল্লার ভোট প্রার্থনা করবেন। একই সঙ্গে এখানে মঞ্চে আমরা দেখেছি বেশ কিছু শহীদ পরিবার এবং হচ্ছে যে আহত জুলাই যোদ্ধাদের অনেকেই সেখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে অনেক মিরপুরের যে বিশেষ করে ঢাকা 15 আসনের ভোটারদের যে প্রতিনিধি অনেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এখনও ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির তিনি উপস্থিত হননি। মূলত এটি হচ্ছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের যে নির্বাচনী আসন ঢাকা 15, তিনি তার ব্যক্তিগত এই আসন থেকে তিনি ভোট চাইবেন দাড়িপাল্লার পক্ষে। এখান থেকেই আসলে দাড়িপাল্লার যে ভোটের আনুষ্ঠানিক যাত্রা, নির্বাচনী যে যাত্রা ক্যাম্পেইন শুরু, সেটা এখান থেকে শুরু হবে। আপনি জানেন যে ডাক্তার শফিকুর রহমান তিনি আগামী পরশুদিন থেকে তার উত্তরবঙ্গ সফর রয়েছে। তিনি সেই নির্বাচনী জনসভাগুলোতে অংশগ্রহণ করবেন এবং দাড়িপাল্লার পক্ষে তিনি ভোট চাইবেন। যিনি যেহেতু যে কারণে তিনি মূলত তার যে আসন সেই আসনটি থেকেই আসলে তার নির্বাচনী যাত্রাটা শুরু করলেন। তিনি আজকের সমাবেশের বক্তব্য দেওয়ার মাধ্যমে ঢাকা মহানগরের যেই দাড়িপাল্লার যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে তিনি পরিচয় করিয়ে দেবেন এবং ঢাকাবাসীর কাছে তিনি ভোট প্রার্থনা করবেন তার দলের প্রার্থী এবং দাড়িপাল্লার প্রতীকের জন্য। সকাল থেকে মিরপুর 10 নম্বরের এই আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমরা দেখছি যে মিরপুরের বিভিন্ন অলিগলি থেকে, মিরপুরের পাড়া মহল্লা থেকে, বিভিন্ন এলাকা থেকে এখানে সাধারণ ভোটার এবং হচ্ছে জামায়াতের নেতা কর্মীরা এখানে এসে
উপস্থিত হয়েছেন এবং নির্ধারিত সময়ের আগেই তারা এখানে এই মাঠটি আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি মঞ্চে 10 দলীয় জোটের অনেক শীর্ষস্থানীয় নেতা যেমন রয়েছে, কিছু জুলাইয়ের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা রয়েছে এবং ঢাকা মহানগরে দাঁড়িপাল্লার হয়ে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন 12 তারিখের নির্বাচনের জন্য, সেই প্রার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। ডাক্তার শফিকুর রহমান জামাতের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার উদ্বোধন করবেন। তার নির্বাচনী যে এলাকা ঢাকা 15 থেকে এখন এখানে কানায় কানায় পূর্ণ। স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন স্টেজে। এই ছিল আমার কাছে নির্বাচনী জনসভা থেকে সর্বশেষ। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভার বিস্তারিত জানাতে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। এদিকে 10 দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে 3 নেতার বাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় সাংবাদিকদের তিনি এই কথা বলেন। সরকার ও নির্বাচন কমিশন একটি দলের পক্ষে বিশেষ অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় স্মরণ বাংলাদেশের 3 সূর্য সন্তানকে, যাদের সংগ্রামের পথ ধরেই স্বাধীন বাংলাদেশ। বৃহস্পতিবার বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুয়েল চত্বরে 3 নেতার প্রতি শ্রদ্ধা জানান এনসিপির নেতারা। এরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারা। এ সময় সাংবাদিকদের বলেন, বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট। সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। আমাদের কর্মসূচির মধ্যে নিয়েছি আমরা গণভোটে হাঁকে জিতিয়ে নিয়ে আসব। তা আমাদের এই জোটেরই জাতীয় নাগরিক পার্টি আজকে তাদের নির্বাচনী যাত্রা শুরু করছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচনী যাত্রা আধিপত্যবাদ বিরোধী আজাদির যাত্রা, যার মূল লক্ষ্য ওসমান হাদির বিচার নিশ্চিত করা। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন এবং শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনী যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনী মিছিল নিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন এনসিপির নেতারা। পরে সেখান থেকে মার্চ ফর জাস্টিস করে প্রেস ক্লাবে যান এনসিপির নেতারা। প্রচারণা শুরু করেছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। রাজধানীর গোরানের বাগানবাড়ি বাজার থেকে প্রচারণা শুরু করেন। সবাই আসলে অনেক ভালোবাসার সাথেই গ্রহণ করছেন, তো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। যেই রাজনীতিটার কথা বলি সবসময়, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, সেই রাজনীতির ধারাই আমরা বজায় রাখবো, চালু রাখবো। নিজের জন্য ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হায়ের পক্ষেও ভোট চান তিনি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণার প্রথম দিন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। খুলনায় জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন। চট্টগ্রামে বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার করেন। দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মন জয়ের লড়াইয়ে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে নির্বাচনী প্রচারণায় নামেন খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে গণসংযোগ করেন তিনি। বলেন, বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিচ্ছে জামায়াত। অসৎ, দুর্নীতিবাজ, চরিত্রহীন, চাঁদাবাজ, দলীয়করণ, নির্যাতন, লুটপাট, মিথ্যা কথা বলবে, হারাম খাবে, এই জাতীয় লোকরা যদি ওখানে পাঠান আর ভালো শাসন যাবেন, চুরি হবে না, দুর্নীতি হবে না, তা কি পাওয়া যাবে? রাষ্ট্রে যদি অবিচার না থাকতো, লুটপাট না থাকতো, দুর্নীতি না থাকতো, দলীয়করণ না থাকতো, আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হতো। চট্টগ্রাম নগরীর কদমতলী মোড় থেকে নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসনের ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ যে স্বপ্ন দেখছে, বিএনপি তাদের প্রত্যাশা পূরণ করবে বলে অঙ্গীকার করেন তিনি। জনগণের সাথে আস্থার যে রাজনীতি, সেটা আবার গণতন্ত্রের দিকে আমরা যাচ্ছি। বিএনপি আর গণতন্ত্রকে তো আলাদা করা যাবে না, দুইটা একাকার হয়ে গেছে। সুতরাং গণতন্ত্রের যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। বাংলাদেশ গড়ার জন্য যে নতুন বাংলাদেশের প্রত্যাশা মানুষের, সেটা পুরনো বিএনপির উপর জনগণ আস্থা রাখছে। তারা আজকে বেরিয়ে আসছে রাস্তায়, সমর্থন দিচ্ছে, নির্বাচনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। সবাই মিলে ভোট দিব যে
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর এলাকায় ভোটারদের সঙ্গে দেখা করে প্রচারণা চালান রংপুর ৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা মনে করি যে সেনাবাহিনী যদি অ্যাক্টিভলি মাঠে থাকে এবং নিরপেক্ষভাবে তাদের ভূমিকাটা পালন করে, সেক্ষেত্রে ভোট সুষ্ঠু হওয়ার দিকে এগিয়ে যাবে। বরিশাল শহর থেকে প্রচারণা শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল ৫ আসনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। দুর্নীতি, সন্ত্রাসমুক্ত ইনসাফের দেশ করতে হাত পাকায় ভোট চান তিনি। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ হাত পাখার বিজয়ের পরে ইনশাআল্লাহ বিশ্রামে যাবে ইনশাআল্লাহ। চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান নির্বাচনী প্রচারণায় চিংড়ি মাছ প্রতীকের জন্য ভোট চান। শতভাগ আশাবাদী তো আমি বলতে পারবো না, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। দলের বাইরে গিয়ে নির্বাচন করলেও নেতাকর্মীদের ছেড়ে অন্য কোথাও যাবেন না বলে মন্তব্য করেন এম এ হান্নান। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবারে নির্বাচনে লড়ছেন ৮৯১ জন কোটিপতি প্রার্থী, যার মধ্যে ১০০ কোটি টাকা মালিকের সংখ্যা ২৭। তাদের মধ্যে ২৫% প্রার্থীর মোট ঋণের পরিমাণ ১৮,৮৬৮ কোটি টাকা। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য জানায় টিআইবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামায় সম্পদের বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি। টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, এবারও নির্বাচনে লড়ছেন ৮৯১ জন কোটিপতি প্রার্থী, যার মধ্যে ১০০ কোটিপতি প্রার্থীর সংখ্যা ২৭ জন। ২৫% প্রার্থীর মোট ঋণের পরিমাণ ১৮,৮৬৮ কোটি টাকা বলেও জানায় সংস্থাটি। টিআইবির অভিযোগ, আইনের মাধ্যমে ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এর আগে ছিল 7 দিন আগে পর্যন্ত তথ্যের উপরে নির্ভর করে ঋণ খেলাপিতা যাচাই হতো। এবার সেটাকে একদিন আগে আনা হয়েছে, অর্থাৎ ফ্লেক্সিবিলিটি, যোগসাজশের মাধ্যমে খেলাপি ঋণকে খেলাপি তালিকাভুক্ত থেকে সরিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ ব্যবসা ভিত্তিক রাজনীতির কাছে নির্বাচন কমিশন জিম্মি হয়েছে। ২১ জন প্রার্থী বিদেশি নাগরিকত্ব ত্যাগের ঘোষণা দিলেও টিআইবির তথ্য বলছে অন্তত 2 জন প্রার্থীর এখনও দ্বৈত নাগরিকত্ব রয়েছে। হলফনামায় বেশ কয়েকজন প্রার্থী সম্পদের তথ্য গোপন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে সংস্থাটি। হলফনামার মাধ্যমে তথ্য প্রকাশ এর ফলে যে সম্ভাব্য প্রাপ্তি সেটি বাস্তবে অর্জন হচ্ছে না, এই কারণে যে এর সাথে সংশ্লিষ্ট যে 3টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে নজরদারি প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন নিজে এবং জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, তারা তাদের ভূমিকা যথাযথ পালন করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে কিন্তু এগুলোর কোনো সঠিক সুফল আমরা পাচ্ছি না। এবারের নির্বাচনে কোনো দলই নারী প্রার্থীদের অংশগ্রহণ ৫% লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতা, অর্থ, পেশিশক্তি এবং ধর্মের কাছে রাজনীতি জিম্মি দশায় পরিণত হচ্ছে। আমাদের রাজনীতিতে অর্থ, পেশি এবং ধর্ম। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী জনসভায় যোগ দিতে মৌলভীবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে মৌলভীবাজারে আছেন সহকর্মী আহমেদ সালেহিন, সরাসরি যাচ্ছি তার কাছে। লুটপাট করে বছরের পর বিদেশে পাচার করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, যদি আগামী দিনে এই অবস্থার পরিবর্তন করতে হয়, তাহলে অতীত যখন আমরা দেখেছি সব সময় এলাকার উন্নয়ন কারা করেছে? যখনই ধানের শীষ নির্বাচিত হয়েছে, যখনই দেশে ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি এলাকার মানুষের উন্নয়ন হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, তখনই আমরা দেখেছি নারীদের, আমাদের মেয়েদের শিক্ষার ব্যবস্থাকে ফ্রি করে দেওয়া হয়। যখনই ধানের শীষের সরকার ছিল, আমরা দেখেছি কৃষক ভাইদের 5,000 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করে দেওয়া হয়। মনে আছে আপনাদের? মনে আছে। এখন প্রিয় ভাই বোনেরা, 71 সালে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, 71 সালে ছিল স্বাধীনতা অর্জন করেছি আমরা। ঠিক কিভাবে বিগত 15 বছর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে। 2024 সালের 5ই আগস্ট এই দেশের মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, নারী, পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ মিলে তুমুল আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরাচারকে বিদায় করেছে। অর্থাৎ 2024 সালে 5ই আগস্ট হলো স্বাধীনতা রক্ষার আন্দোলন, স্বাধীনতা রক্ষার যুদ্ধ ছিল। এখন প্রিয় ভাই বোনেরা,
আমরা স্বাধীনতাকে রক্ষা করেছি, এখন এই স্বাধীনতাকে সুদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, দেশে মানুষের কথা বলার অধিকার দিতে হবে। একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? ধানের শীষ একমাত্র দিতে পারে। এখানে বহু মৌলভীবাজারে নির্বাচনী জনসভায় কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। তারেক রহমানের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নাটোরে জিয়া পরিষদের এক সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, বুধবার রাতে সিংড়ায় জিয়া পরিষদের সদস্য রেজাউল করিম বাড়ির পাশে হাঁটছিলেন। ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গেলে বাড়ির পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওয়াহাব আলী সহ 2 জন পালিয়ে যান বলে দাবি তাদের। মরদেহ উদ্ধারের পর কলম ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহাব আলীর বাড়িতে আগুন দেন রেজাউলের সমর্থকরা। এ সময় আগুনে পুড়ে মারা যান ওয়াহাবের মা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজার শান্তি পরিষদে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ 8টি মুসলিম দেশ। উপত্যকায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, অবাধে ত্রাণ প্রবেশ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর দিচ্ছে দেশগুলো। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। 3 সপ্তাহের মধ্যে অস্ত্র ত্যাগ না করলে সংগঠনটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। ভারতে টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া ইস্যুতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। গতকাল আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন করা হবে না। 24 ঘন্টা সময় বেঁধে দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে। বাংলাদেশ না খেললে বিশ্বকাপে অংশ নেবে স্কটল্যান্ড, এটাও জানিয়ে দেওয়া হয়। এরপরই বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বৈঠকের ডাক দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এরই মধ্যে শুরু হয়েছে সেই বৈঠক। স্কোয়াডে না থাকলেও আছেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বৈঠক শেষেই জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। এর আগে ক্রীড়া উপদেষ্টা বেশ কবার বলেছেন, ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলে ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। এই ছিল বিকেল 3টার সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সাইফুল রুদ্র। মাকসুম, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।